সবার আগে আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ১১ মে ২০২৬, আর আজই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা এমন একটা ঐকমত্যে পৌঁছেছেন যাকে এক কথায় ঐতিহাসিক বলা যায়। এই সিদ্ধান্তটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আক্ষরিক অর্থেই একটা নতুন মাত্রা যোগ করেছে। চলুন এই জটিল আর রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর বিষয়টার একেবারে গভীরে যাওয়া যাক। আজকের এই দ্বিমুখী পদক্ষেপের আলোচনায় আমরা মূলত ৫টি ধাপে এগোব। প্রথম ধাপে ইইউ নিষেধাজ্ঞা চুক্তি, এরপর পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তু করা, তৃতীয় ধাপে হামাস নেতৃত্বকে নিষিদ্ধ করার বিষয়টা দেখব, সবশেষে মাঠ পর্যায়ের বর্তমান চিত্র এবং এরপর আসলে কী হতে চলেছে সেটা নিয়ে কথা বলব। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ইইউ নিষেধাজ্ঞা চুক্তি। চলুন দেখি মাসের পর মাস আটকে থাকার পর কিভাবে এই নিষেধাজ্ঞা প্যাকেজটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখল। ব্যাপারটা একটু ভেবে দেখুন, ইইউ এর অভ্যন্তরীণ রাজনীতিতে কিন্তু সম্প্রতি বেশ চমকপ্রদ একটা পরিবর্তন এসেছে। এতদিন ধরে এই পুরো নিষেধাজ্ঞার বিষয়টা আটকে ছিল কারণ হাঙ্গেরির প্রাক্তন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এতে সরাসরি ভেটো দিয়েছিলেন। কিন্তু পাশার দান উল্টে গেল ৯ মে। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে পিটার ম্যাগিয়ারের দায়িত্ব গ্রহণের পরপরই সেই ভেটো তুলে নেওয়া হয়। আর ঠিক তার দুদিন পর অর্থাৎ ১১ মে ইউরোপীয় ইউনিয়ন সর্বসম্মতভাবে এই নিষেধাজ্ঞার বিষয়ে একমত হয়। জাস্ট একবার চিন্তা করুন, শুধুমাত্র একটা দেশের ক্ষমতার পালাবদল কিভাবে পুরো ইউরোপের এত বড় একটা সিদ্ধান্তকে রাতারাতি ত্বরান্বিত করে দিল। এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের আনুষ্ঠানিক অবস্থানটা কিন্তু একেবারেই স্পষ্ট। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের কথাটা যদি আমরা ধরি, তিনি ঠিক এই কথাটাই বলেছেন, অচলাবস্থা থেকে বেরিয়ে কাজ করার এটাই সঠিক সময়। চরমপন্থা এবং সহিংসার পরিণতি ভোগ করতে হয়। অর্থাৎ সাম্প্রতিক এই চরমপন্থা আর সহিংসার পর এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাটা ইইউ এর জন্য একরকম অপরিহার্যই হয়ে পড়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, পশ্চিম তীরের বসতি স্থাপনকারীদের লক্ষ্যবস্তু করা। এখানে ইউরোপীয় ইউনিয়ন নির্দিষ্ট কিছু ইসরায়েলি ব্যক্তি আর সংস্থার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিয়েছে। এই সংখ্যাটা খেয়াল করুন, ৭। ইউরোপীয় ইউনিয়নের এই প্যাকেজটি সুনির্দিষ্টভাবে ৩ জন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ৪টি বসতি স্থাপনকারী সংস্থাকে টার্গেট করে তৈরি করা হয়েছে, অর্থাৎ মোট লক্ষ্যবস্তু হচ্ছে ৭টি। মূলত ফিলিস্তিনিদের উপর সহিংসার গুরুতর অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা। তবে একটা ব্যাপার হলো, এই ব্যক্তি বা সংস্থাগুলোর নাম পরিচয় কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। এখন স্বাভাবিকভাবেই ইসরায়েল সরকারের তরফ থেকে এর একটা তাৎক্ষণিক আর তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি এই নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো ভিত্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছাচারী ও রাজনৈতিক মতাদর্শের কারণে ইসরায়েলি নাগরিক ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের বসতি স্থাপনের পূর্ণ অধিকার রয়েছে। ইসরায়েলের রাজনৈতিক প্রতিক্রিয়াটা যে কতটা তীব্র সেটা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের কথায় আরও পরিষ্কার হয়ে যায়। তিনি ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি ইহুদি বিদ্বেষী হিসাবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই ইহুদি বিদ্বেষী ইউনিয়নের কাছে নৈতিক সিদ্ধান্তের আশা করা আর পশ্চিম দিকে সূর্য ওঠার আশা করা একই। বসতি স্থাপনের উদ্যোগকে কোনোভাবেই থামানো যাবে না। বোঝাই যাচ্ছে তারা বসতি নির্মাণের সিদ্ধান্তে কতটা অনড়। চলুন এবার আমাদের তৃতীয় পর্বে যাওয়া যাক, হামাস নেতৃত্বকে নিষিদ্ধ করা। এটা হচ্ছে এই চুক্তির একেবারে সমান্তরাল একটা দিক। হামাস নেতাদের ওপর এই যে নিষেধাজ্ঞা, এর মূল ভিত্তিটা কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবরের সেই ভয়াবহ হামলা। গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে চালানো সেই হামলায় হামাসের সশস্ত্র শাখার বড় ধরনের অংশগ্রহণ ছিল। পরিসংখ্যানগুলো সত্যি শিউরে ওঠার মতো। প্রায় ১,২০০ জন মানুষ নিহত হন, ২৪০ জনকে বন্দী করা হয়, আর এর মধ্যে ৫১ জন ফরাসি নাগরিকও প্রাণ হারিয়েছিলেন। মূলত এই মর্মান্তিক পরিসংখ্যানগুলোই ইইউ-এর এই কঠোর পদক্ষেপের পেছনের প্রধান কারণ। ফরাসি পররাষ্ট্রম জন নোয়েল বারোর বক্তব্যটা শুনলে ইউরোপীয় দৃষ্টিভঙ্গিটা একদম পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, এটি হামাসের প্রধান নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, যারা শোয়ার পর আমাদের ইতিহাসের সবচেয়ে জঘন্য ইহুদি বিদ্বেষী গণহত্যার জন্য দায়ী, এমন একটি সন্ত্রাসী আন্দোলন যাকে অবশ্যই নিরস্ত্র করতে হবে। সোজা কথায়,
ইউরোপীয় ইউনিয়নের মতে ভবিষ্যৎ ফিলিস্তিনের কোনো কার্যক্রমে হামাসকে রাখা যাবে না এবং তাদের নিরস্ত্র করাটা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম আবার ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাজনৈতিক ভণ্ডামির অভিযোগ এনেছেন। তার কথাটা ঠিক এরকম, এটি এমন একজন ফ্যাসিবাদী জল্লাদকে যে গণহত্যা ও জাতিগত নিধনের বড়াই করে তার সাথে সেই ভুক্তভোগীকে সমতুল্য করছে যে সমস্ত আইন ও বিধি মেনে আত্মরক্ষা করে। অর্থাৎ তার মতে ইইউ ইসরায়েল এবং হামাসকে একই পাল্লায় মাপার চেষ্টা করছে যা তাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য তো অনেক হলো। এবার চতুর্থ পর্বে এসে আমরা বরং মাঠ পর্যায়ের আসল চিত্রটা একটু দেখি। চলুন বাস্তব পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি। পূর্ব জেরুজালেম বাদে পশ্চিম তীরের এই জনসংখ্যার হিসাবটা একটু খেয়াল করুন। একদিকে রয়েছে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি, আর ঠিক তাদেরই মাঝে বিভিন্ন বসতিতে বসবাস করছেন ৫ লাখেরও বেশি ইসরায়েলি। এই যে একটা জটিল আর মিশ্র জনমিতি, এটা না বুঝলে আসলে ওই অঞ্চলে প্রতিদিনের উত্তেজনা আর সংঘাতের পেছনের মূল কারণটা বোঝা সত্যিই খুব কঠিন। এটা অনেকটা একটা বারুদের স্তূপের মতো পরিস্থিতি। জাতিসংঘ কিন্তু ২০১৭ সাল থেকেই এই বসতি সম্প্রসারণের নির্দিষ্ট ডেটা বা তথ্য সংগ্রহ করে আসছে, আর তাদের চার্ট বলছে ২০২১ সালের দিকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে এসে ইসরায়েলি বসতি সম্প্রসারণের মাত্রা ছিল রেকর্ড পরিমাণ সর্বোচ্চ। অতীতের সব রেকর্ড ভেঙে গেছে এই সময়। আর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরের সংঘাত যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জাতিসংঘের হিসাব অনুযায়ী এই সময়ে পশ্চিম তীরে ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মূলত মাঠ পর্যায়ের এই ক্রমাগত সহিংসতা আর বিপুল প্রাণহানি ব্রাসেলসে বসে থাকা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের দ্রুত এই দ্বিমুখী নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে বাধ্য করেছে। তো আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসছি আমরা, পঞ্চম পর্ব। এর পর কি হবে? হাঙ্গেরির ভেটো তো উঠে গেল, কিন্তু এর সুদূর প্রসারী প্রভাবটা আসলে কি হতে পারে? ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তেজানি সম্প্রতি খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন যে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক একেবারে ছিন্ন করার বিষয়ে হয়তো এখনই কোনো ঐক্যমত হয়নি, কিন্তু ইউরোপীয় কমিশন ভেতরে ভেতরে একটা বড় প্রস্তুতি নিচ্ছে। পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলোতে উৎপাদিত পণ্যগুলো ইউরোপে পুরোপুরি নিষিদ্ধ করা যায় কিনা সেটার একটা আনুষ্ঠানিক প্রস্তাব তারা তৈরি করছে, এবং এর পেছনে পর্যাপ্ত সমর্থন আছে কিনা সেটা খতিয়ে দেখছে। আর এখানেই আসে আজকের সবচেয়ে বড় প্রশ্নটা। ব্রাসেলসের এই যে নতুন একটা গতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, এটা কোথায় গিয়ে থামবে? এতদিন স্রেফ একটা ভেটোর কারণে যে ইউরোপীয় ইউনিয়ন কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না, তারা কি এখন নির্দিষ্ট কিছু ব্যক্তি বা সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েই থেমে যাবে, নাকি ইইউ এর পরবর্তী পদক্ষেপ হবে পশ্চিম তীরের বসতি থেকে আসা সমস্ত পণ্য নিষিদ্ধ করে আরও বড় কোনো অর্থনৈতিক অবরোধের দিকে হাঁটা? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে ভূ রাজনীতির এই নাটকীয় মোড়গুলোর দিকে আমাদের অবশ্যই কড়া নজর রাখতে হবে।